নমস্কার, আমি গল্প পাঠে মৌ। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজকে আপনারা শুনছেন শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের কাল তুমি আলেয়া। শুরু করছি। কলমটা টেবিলেই ফেলে এসেছে। লাবণ্য নিজের কলম এগিয়ে দিল। আর টাকার খাম। স্বাক্ষর আনতে কলম আর অ্যাকুইটেন্স রোল ফেরত নিয়ে লাবণ্য আলাপের সুরে জিজ্ঞাসা করল, এর আগে আপনি কোথায় ছিলেন? অভিজ্ঞতা অন্যথায় যোগ্যতা প্রসঙ্গে অম্বিকা কবিরাজের আখড়া আর দেবাবুর নতুন পুরনো বইয়ের দোকানের নাম করবে? ধীরাপদ সত্যি জবাব দিল, আগে কোথাও ছিলাম না, কাজকর্ম বলতে গেলে এই প্রথম। কিছু না করেও এমন পদমর্যাদা লাভের রহস্যটা লাবণ্য সরকার ওর মুখ থেকেই আবিষ্কার করে নিতে চেষ্টা করল দু এক মুহূর্ত। কৌতূহল স্বাভাবিক, অন্যদিকের রোজগার এখন যাই হোক, নিজে সে ৩০০ টাকায় এসেছিল, তাও অমিতাভ ঘোষের খাতিরে। এতদিনে সেটা ৬০০ টাকায় দাঁড়িয়েছে। মালিকদের বাদ দিলে তার সমান মাইনে আর কারো ছিল না। এরকম পদগৌরবে অধিষ্ঠিত হবার মতো কোনো প্রতিশ্রুতি আগে তো চোখে পড়েইনি, আজও পড়ল না। আপনি সোমবার থেকে ফ্যাক্টরিতে আসুন, এখানে মাঝে মাঝে সন্ধ্যের দিকে এসে দেখাশোনা করে গেলেই হবে। মিস্টার মিত্রই সব বলে দেবেন আপনাকে। সোমবার ফ্যাক্টরিতে আসতে বলেছেন। ধীরাপদ বাইরে এসে দাঁড়াতে বহুক্ষণের একটা রুদ্ধ নিঃশ্বাস মুক্তি পেয়ে বাঁচল। দোকানে আর এক মুহূর্ত ভালো লাগছিল না। এমনকি বিকেলে লাবণ্য সরকারের পেশেন্ট দেখার বৈচিত্র্যে মন ডোবানোর আগ্রহও নেই আজ। সে চলে যাবার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছে। ঘড়িতে সবে 4টে তখন। বুক পকেটে টাকার খামটা পকেট ছাড়িয়ে মাথা উঁচিয়ে আছে। স্পর্শটা জামার ভেতর দিয়ে বুকের চামড়ায় লাগছে। মাসে 600, 16 দিনে 320। আশ্চর্য। খুলে দেখবে একবার? একবারও তো দেখলো না। থাক, ঠিকই আছে। উদ্বেগ গেছে, উত্তেজনাও গেছে, সেটুকুই শান্তি। বড় বড় পা ফেলে সেই শান্তিটুকু উপলব্ধি করতে চেষ্টা করছে। জীবন এক একটা বৃত্তের মধ্যে আটকে থাকে এক একটা নির্দিষ্ট কাল পর্যন্ত। যত ঘোরো আর যতই মাথা ঘোরো, ওরই মধ্যে। ধীরাপদ মাথা না ঘুরুক তাই ঘুরছিল। হঠাৎই বৃত্ত বদল হয়ে গেল। এই বৃত্তটা বড়ই বোধহয়। চারুদির ওখানে যাবে কিনা ভাবছে। যাওয়া উচিত, কিন্তু আজ অন্তত যেতে মন সরে না। এই বৃত্তবদল সহজ হোক আর একটু। চারুদি মনে মনে ভাবতে পারেন, প্রথম মাসের মাইনে পেয়েই আনন্দে আটখানা হয়ে ছুটে এসেছে। ওর মুখের দিকে চেয়ে আশার দারিদ্র্য আবিষ্কার করবেন হয়তো। সুলতান কুঠির দিকেই পা টানছে। অনেকগুলো দিন একটা মানসিক বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে কেটেছে। সোনা বৌদি ঠাট্টা করেছিল, 7 মণ তেল পুড়েছে, রাধা শেষ পর্যন্ত নাচবে কিনা। ধীরাপদ হাসছে আপন মনে। এমন নাচ সেও কল্পনা করেনি। নোট ভরা খামটা বড় বেশি মাথা উঁচিয়ে আছে মনে হচ্ছে। তুলে নিয়ে 2 ভাঁজ করে আবার পকেটে ফেলেই থমকে দাঁড়ালো। মনের তারে ঠিক সময় ঠিক সুরটি এভাবে বেজে ওঠে কী করে? এতদিন তো মনে পড়েনি। হাসি মুখে সোনা বৌদি রনুর কাণ্ডর কথা গল্প করেছিল একদিন। রনু 60 টাকা মাইনের কি একটা চাকরিতে ঢুকেছিল একবার। প্রথম মাসের মাইনে পেয়েই সোনা বৌদিকে ভালো একখানা গরদের শাড়ি কিনে দেবে ঠিক করেছিল। সোনা বৌদির একখানা গরদের শাড়ির শখ ছিল জানত, কিন্তু 10 দিন কাজ করার পরেই অসুখে পড়ে চাকরি শেষ। অসুখ হলো, চাকরি গেল, সেটা কিছু না, শাড়ি কেনা হলো না, সেই দুঃখে রনু মনমারা। শেষে সোনা বৌদির ধমক খেয়ে ঠান্ডা। সোনা বৌদি বলেছে গরদের শাড়ি পরে সেজেগুজে চিতায় উঠবে, তাই শাড়িটা এক্ষুনি দরকার। ধীরাপদ মার্কেটের পথে পা চালিয়ে দিল, কিন্তু ফেরার পথে আবারও থমকাতে হলো। নিজের চোখ দুটোকেই বিশ্বাস করে উঠতে পারছে না। না, ঠিকই দেখছে। ধীরাপদর 2 চোখে পলক পড়ে না। ফুটপাত ঘেঁষে আধুনিক কায়দার খোলা রেস্তোরাঁ একটা। খোলা বলতে ক্যাবিন অথবা পর্দার বালাই নেই। অবাঙালি অভিজাত নারী পুরুষের ভিড় বেশি। বাইরে দরজার দিকের টেবিলে একটি মেয়ে, 2টি ছেলে। ট্রাউজারের ওপরে শার্ট ঝোলানো ছেলে দুটোকে পাড়ার অনেক রকে বসে ঘণ্টার পর ঘণ্টা জটলা করতে দেখেছে ধীরাপদ। মেয়েটি রমণী পণ্ডিতের মেয়ে কুমু। বাপের জ্যোতিষী মতে হাতে যার বিদ্যাস্থান বড় শুভ।
রমণী পণ্ডিতের 14 বছরের সেই প্রায় বোবা ভোঁতা মেয়েটার এরই মধ্যে এতখানি বিদ্যালাভ। অবশ্য 14 বছর হয়তো 17ই ঠেকেছে এখন। আর ঋতুরাজের বিচারে এ বয়সটা ফেলনা নয় একটুও। তবু সোনা বৌদির জন্য ঘর খালি করার তাগিদে ধীরাপদ প্রায় মরিয়া হয়ে যে মেয়েটাকে আকাশ বাতাস মেঘ জল গাছপালা আর মজা পুকুরের শ্যাওলা প্রসঙ্গে অকাতরে পাঠদান করেছে, সেই কুমুর এরই মধ্যে এমন উন্নতি চমকপ্রদ। এই 2 বছর 2.5 বছর ধীরাপদ কি অন্ধ হয়ে বসেছিল? ছেলে দুটোর একজনকে রমণী পণ্ডিতের কোণা ঘরের বারান্দায়ও এক আধ দিন দেখেছে মনে হলো। এদের দূর সম্পর্কীয় আত্মীয় খুব সম্ভব। ফুটপাতে একটা লোককে হাঁ করে দাঁড়িয়ে পড়তে দেখে সেই প্রথম তাকিয়েছিল, তারপর চট করে মুখ নামিয়ে নিয়ে না দেখার ভান করেছে। পরক্ষণে ওদের ছোট টেবিলে নিঃশব্দ আলোড়ন। দ্বিতীয় ছেলেটারও মুখ নিচু। আর কুমু আচমকা আলোর ঘায়ে ভীতত্রস্ত শশকের যেমন বিড়ম্বনা। ধীরাপদ এগিয়ে গেল, নিজের স্বভাবটার ওপরেই বিরক্ত। দিলে ওদের আনন্দটুকু পণ্ড করে। সুলতান কুঠির বাসিন্দাদের চোখে এই কলকাতা অনেক দূর বলে জানত। ভাবছে প্রকৃতি নিরপেক্ষ কর্মকুশলিনী বটে। ওরা যতই তুচ্ছ করুক আর অবহেলা করুক, তার কাজে খোঁত নেই। দূর থেকে কদমতলার শূন্য বেঞ্চি দেখে ধীরাপদর মনে মনে খুশি হলো একটু। হাতের বস্তুটি নিয়ে কারো দৃষ্টি বিশ্লেষণের হোঁচট খেতে খেতে ঘরে পৌঁছতে হবে না। শকুনি ভট্টাচ আর একাদশী শিকদারের অন্তরঙ্গতায় চির খেলো নাকি? সন্ধ্যা না হতেই বেঞ্চি ফাঁকা কেন? উঠোন পেরিয়ে আসার আগেই কচি গলার তীক্ষ্ণ আর্তনাদ কানে আসতে ধীরাপদ হকচকিয়ে গেল। গনুদার 9 বছরের মেয়ে উমারানির গলা। মেয়েটাকে যেন মেরেই ফেলেছে কেউ। ঘরে ঢোকা আর হলো না। পাশের দরজায় এসে দাঁড়ালো। ভিতরের দৃশ্য দেখে স্তম্ভিত। মেয়ের এক হাত ধরে গনুদা টানাটানি করে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে আর শুকনো মুখে শাসাচ্ছে, ভালো হবে না, খবরদার, ছাড়ো বলছি। মেয়ের অপর হাতটি সোনা বৌদির করায়ত্ত। অন্য হাতের ভাঙা পাখার বাঁট মেয়ের হাতে পায়ে গায়ে মাথায় ফটাফট পড়ছে তো পড়ছেই। মেয়েটা সর্বাঙ্গ দাগড়া দাগড়া হয়ে গেল বোধহয়। তার চিৎকার আর কাকুতিতে কানে তালা লাগার উপক্রম। আর করবো না মা গো, আর কখনো চাইবো না, তোমার দুটি পায়ে পড়ি, আর মেরো না, মরে গেলাম। স্বামীর শাসানিতে ভ্রুক্ষেপ নেই। অস্ফুট গর্জনে মেয়ে পিটছে সোনা বৌদি। আর চাইবি কি করে? জমের বাড়ি তো পাঠাবো তোকে আজ। হাতের কাগজের বাস্কটা দরজার পাশের ছোট আলমারিটার মাথায় রেখে গায়ের জোরে ধীরাপদ উমাকে ছাড়িয়ে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে সোনা বৌদির হাত থেকে পাখাটা এক ঝটকায় টেনে নিয়ে দরজা দিয়ে ছুঁড়ে বারান্দায় ফেলে দিল। সোনা বৌদি নিজের ঠোঁট কামড়ে ধরে তাকালো তার দিকে। হাঁপাচ্ছে রীতিমতো। গনুদাও নির্বাক হয়েছে কয়েক মুহূর্ত। তার আহত পুরুষচিত্ত তৃতীয় ব্যক্তির ওপরেই ক্ষুব্ধ হয়ে উঠল বুঝি। গম্ভীর মুখে বলে উঠল, এর মধ্যে তোমাকে কে আসতে বলেছে? আমার বদলে পুলিশ আসা উচিত ছিল। ঠাস করে মুখের ওপরে কথা কটা বলে উমাকে 2 হাতে আলতো করে তুলে নিয়ে ধীরাপদ ঘর থেকে বেরিয়ে এলো। মেয়েটার হেঁচকি থামতে আধ ঘন্টা। অনেক তোয়াজের পর আর অনেকগুলো লোভনীয় প্রতিশ্রুতির পর উমারানির মুখে কথা ফুটল। ধীরাপদ অবাক। এত বড় মারটা কেন খেলো তা মেয়েটা এখনো ভালো করে জানেই না। দুপুরে মা বাবাতে কি নিয়ে একটু ঝগড়া মতো হয়েছিল, বিকেল পর্যন্ত সে কি আরও কারো মনে থাকে? উমারানিরও মনে ছিল না। বাবার কাছে রিবন চেয়ে বসেছিল। বাবা ওকে রিবন এনে দেবে কথাও দিয়েছিল। সেই রিবন চেয়ে বসতে বাবা ঠাস করে ওর গালে এক চড়। মা তখন উনুনে পাখা দিয়ে বাতাস করছিল। উঠে এসে সপাসপ ওকে পিটতে আরম্ভ করে দিল। ধীরুকা না এসে গেলে মা যে ওকে মেরেই ফেলতো সেই সম্পর্কে উমারানির একটুও সন্দেহ নেই। রাগটা আসলে কার উপর, ওই মার দেখে ধীরাপদ অনুমান করেছে। তবু ক্ষমা করা শক্ত। ছেলে মেয়েগুলোকে একটুও ভালোবাসে না সোনা বৌদি। ভালোবাসলে এত নির্দয় হতে পারতো না। কিন্তু গনুদার উপরে আজ আবার এমন চণ্ডাল রাগের হেতু কি? উমার তাগিদে একটা গল্প শুরু করতে হয়েছিল। দরজার কাছে সোনা বৌদিকে দেখে থমকে গেল। তার হাতে ওর বিকেলের আনা সেই প্যাকেটটা। দরজার ওধার থেকে মেয়েকে একবার দেখে নিয়ে ভিতরে এসে দাঁড়ালো। নরম মুখ করে বলল, একে তো পুলিশের ভয়, তার উপরে আবার এটা ঘরে ফেলে এসেছিলেন। 2 চোখে নীরবে ব্যঙ্গ ছড়ালো একটু। দেখে টেকে রাখুন, কি থেকে আবার কি ফাঁসাদে পড়ব কে জানে। শাড়ি ছাড়া ওতে যে আর কিছু থাকা সম্ভব নয়, শৌখিন প্যাকেটের ছাপেই সেটুকু সুস্পষ্ট।
শ্লেষ গায়ে না মাখলেও ধীরাপদ অবাক একটু। ও কার জন্য শাড়ি এনে তার ঘরে ফেলে এসেছে বলে সোনাবতীর ধারণা। অবশ্য তারই জন্য যে, তাই বা ভাববে কী করে? কীভাবে শাড়ি এনে হাতে দেবে বা কী বলবে এই পরিস্থিতিতে পড়ে সেই সমস্যা গেল। খুব সাদাসিধেভাবে বলল, আমি ওরে ফেলে আসিনি, আপনি ইচ্ছে করলে ফেলে দিতে পারেন। সোনা বৌদির মুখে পরিবর্তনের রেখা পড়তে লাগলো। থতমত খেয়ে গেল কেমন। তারপর নিজের অগোচরেই কাগজের বাস্কর ওপরকার ফিতের বাঁধন খুলে শাড়িটা হাতে তুলে নিল। বাজারের সবথেকে সেরা গরদের শাড়ি এনেছিল ধীরাপদ। দু চোখ ভরা নিবিড় বিস্ময় সোনা বৌদির। শাড়ি থেকে সেই বিহ্বল দৃষ্টি ধীরাপদর মুখের উপরে ফিরে এলো আবার। ধীরাপদও হঠাৎ স্থান কাল ভুলেছে। কোলের কাছে ছোট মেয়েটা হাঁ করে চেয়ে আছে, খেয়াল নেই। বিচারকের শেষ রায় শোনার মতো তারও দু চোখে নিষ্পলক প্রতীক্ষা। সোনা বৌদি দেখছে না, শুধু চেয়ে আছে। চেয়ে চেয়ে কোনো এক স্মৃতিদূতের পায়ের শব্দ শুনছে যেন। পরক্ষণে তার সর্বাঙ্গ জোড়া একটা চকিত শিহরণের আভাস দেখল বুঝি ধীরাপদ। গরদের শাড়ি ধরা দুই হাতে, বাহুতে, মুখের রেখায় রেখায়, চোখের পাতায়। কাগজের বাক্স আর গরদের শাড়ি হাতে সোনা বৌদি ত্রস্তে ঘর থেকে বেরিয়ে গেল। গল্পের মাঝখানে অনেকক্ষণ মুখ বুজে বসেছিল উমারানী। মা চলে যেতে নিশ্চিন্ত। তাগিদ দিল, ধীরুকা বলো। গল্পে অগ্রসর হওয়ার চেষ্টায় ধীরাপদ বার দুই গলা খাঁকারি দিয়ে নিল। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।